সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য কোনো পরামর্শ দেননি। সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটার কথা বলা হচ্ছে সেটি অনেক বিতর্ক উঠেছে যে রেফারেন্সটা কোথায় বসেছিল। 8 তারিখে কাগজ আসলো, 8 তারিখেই বসে গেলেন, 8 তারিখ অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট হলো, তাহলে কিসের ভিত্তিতে, তড়িঘড়ি করে কিভাবে হলো? আবার সেনা সদর দপ্তরের প্রেস ব্রিফিং এ বা প্রেস নোটে দেখা যায় যে বিচারপতিরা ক্যান্টনমেন্টে ছিলেন। তারা কতদিন ছিলেন আমরা অস্পষ্ট জানি না। সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন যে আমাদের তথ্য দেওয়া হোক আদৌ ফুল কোর্ট হয়েছে কিনা। তারা বলেছেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারেন। ল্যাঙ্গুয়েজটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, নট অন্তর্বর্তীকালীন সরকার, একটা শব্দ নাই। তাহলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার জন্য মহামান্য রাষ্ট্রপতিও তো তার অ্যাডভাইজার নিয়োগ করতে পারেন। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি এসে তার অ্যাডভাইজার হতে পারে, তিনি করতে পারেন। লিগালি তিনি তো রাষ্ট্রের অভিভাবক এবং কনস্টিটিউশনের তিনি সংরক্ষক, তাহলে তার অ্যাডভাইজার হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধানে নাই। সুপ্রিম কোর্টে তার রেফারেন্সে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার করেন, এই যেটা বললেন যে বৈধতা, তারা কিন্তু ওই রকম কোন সরকার গড়ার জন্য কোনো মতামত দেয়নি। তাহলে এখন যারা আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতেছি, এটা বিয়ন্ড দি স্কোপ অফ কনস্টিটিউশন, এটা সংবিধানের বাইরে, আইনের বাইরে আমরা বলতেছি। টার্গেটটা এরকম যে গ্রেপ্তার হয়ে যাওয়া আওয়ামী লীগ বা 14 দলীয় নেতৃবৃন্দ বা মুক্তিযুদ্ধের পক্ষের যে সকল মানুষ, আমি সাংবাদিক শাহরিয়ার কবির থেকে শুরু করে সবার কথা বলছি, তাদের পক্ষে ডিফেন্ড করার জন্য যেন কোনো লয়ার না থাকে। কোর্ট তেমনি নিয়ন্ত্রিত, আর লয়ার যেন ডিফেন্ড করতে না পারে। এই সিনারির ভিতর থেকে কিন্তু বাংলাদেশের বিচার বিভাগ আমাদের পর্যবেক্ষণে স্বাধীনতা হারিয়েছে। শেখ হাসিনা যিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি বিশ্বাস করতেন বিচার অঙ্গনকে ইন্ডিপেন্ডেন্সি দিতে হবে। তাদের আইনের চিন্তা চেতনায়, তাদের ওয়াইজডম থেকে তারা যেটা ভালো মনে করেন সেটা করবেন, এই কনসেপ্টের উপরে কিন্তু তিনি এটা করেন নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আদালত অবমাননার মামলা হয়েছিল, তখন তিনি সিটিং প্রাইম মিনিস্টার। সেই মামলায় কোর্ট কিছু অবজারভেশন দিয়েছিল, উষ্মা প্রকাশ করেছিল। আমার ভালো লাগছে এর পরেও সেই জাজমেন্ট প্রদানকারী একজন বিচারককে কিন্তু জোর করে অপসারণ করা, অথবা তাদেরকে ফোর্স করে রিটায়ারমেন্টে পাঠানো, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির মুখোমুখি শেখ হাসিনা, তার গভর্নমেন্ট বা তার লয়ার বা তার কোনো এজেন্সি কখনো করে নাই। কারণ শেখ হাসিনা বিশ্বাস করতেন যে আদালত, বিচার অঙ্গন তারা তাদের মতো করে করুক। আমার কিছু বলার থাকলে রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল বলবে, অ্যাটর্নি জেনারেল সঙ্গে যে ল অফিসার আছে তারা বলবে। শেখ হাসিনার সময় অনেক গুরুত্বপূর্ণ মামলায় সরকার হেরে গেছে, ধরে নিতে পারি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তার সরকার হারছে, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন করা হয়নি, একজন বিচারককেও বাড়ি পাঠানো হয়নি, অসম্মান করা হয়নি। এই যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা শেখ হাসিনা দিয়েছিলেন, এইটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটা বিউটি অফ ডেমোক্রেসি, তিনি সেটা মেইনটেইন করেছেন। যদিও আজকে দৃশ্যমান অবস্থা হচ্ছে ঠিক তার রিভার্স অবস্থা হয়ে গেছে। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, আর রাষ্ট্রের অভিভাবক হচ্ছেন রাষ্ট্রপতি, আর সংবিধানের ব্যাখ্যা দেওয়ার অথরিটি হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল কিন্তু এই সর্বোচ্চ আদালত। মানুষ যখন কোথাও প্রভাবশালী ব্যক্তিদের দুর্বৃত্তের কারণে, ক্ষমতাবানদের কারণে যখন কোথাও কোনো প্রতিকার পায় না, তখন কিন্তু বিচার বিভাগই তার পাশে দাঁড়ায়, বিচার বিভাগ আইনসম্মত সিদ্ধান্ত দেয়। যেমন সংবিধান কাউকে ডেমোক্রেটিক প্রসেস ছাড়া, কারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নামটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এই সবকিছু নিয়ন্ত্রক বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান, যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং দেশের প্রাজ্ঞ আইনজ্ঞরা অনেক চিন্তা ভাবনা করে পৃথিবীর অনেক রাষ্ট্রের সংবিধানকে পর্যালোচনা করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই সংবিধানটি উপহার দিয়েছিলেন। কোথাও যদি নির্বাহী বিভাগের সঙ্গে আমাদের সংসদ বা অন্য কারোর সঙ্গে কোনো কনফ্লিক্টিং অবস্থা হয়, এটার ডিসাইডিং অথরিটি
সিদ্ধান্ত দেওয়ার অথরিটি বাংলাদেশের আইন বিভাগ, এটাই সংবিধানে বলা হয়েছে। সে কারণেই মানুষের শেষ আশ্রয়স্থল যে আইন বিচার অঙ্গনটা, এই বিচার অঙ্গনটাকে কিন্তু কনস্টিটিউশনালি এস্টাবলিশড করা হয়েছে। সেখানে সংবিধানের 7 অনুচ্ছেদের 2-এ বলা হয়েছে এই সংবিধানের মূল স্ট্রাকচার এটা অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। যদি কোনো আইন প্রণয়ন করা হয়, যে আইন এই সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক, যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল হয়ে যাবে। অর্থাৎ ইচ্ছা মতো কোনো আইন করা যাবে না। আমরা নিজের মতো করে যদি আইন তৈরি করি, কাজ হবে না। সংবিধানের মানুষের কল্যাণে যে আর্টিকেল 15-এ বলা হয়েছে যে মানুষের ফান্ডামেন্টাল রাইটসটা কি, নিডসটা কি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আর মেইন প্রিন্সিপালটা কি? সেই প্রিন্সিপালটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আর একটা অধ্যায় বলা হয়েছে মানুষের মৌলিক যে অধিকার সংবিধান তাকে দিয়েছে, এই অধিকার যদি কোথাও লঙ্ঘন হয় তাহলে মানুষ সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আসতে পারবে আর্টিকেল 102-তে। অর্থাৎ তার ফান্ডামেন্টাল রাইটকে যদি কেউ কার্টেল করে, তাও প্রতিকার পাওয়ার জন্য সে সুপ্রিম কোর্টে সে বলবে যে সরকার আইন না মেনে আমার বাড়ি থেকে উচ্ছেদ করতেছে, এই সরকার আইন না মেনে এটা করতেছে, সরকার আইনের পরিপন্থীতে এটা করতেছে। অর্থাৎ যত প্রতিকারের জায়গা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট। এটা আমি ব্যাখ্যাটা এই কারণে করলাম, যেখানে যে অবস্থায় যাই, 111-এ হাত জোড় করে সবাই কিন্তু সুপ্রিম কোর্টের সাহায্য চেয়েছিল, কিন্তু যখনই সময়টা দুঃসময় থাকে না, তখন এই কোর্টটাকে অনেকেই মূল্য দেয় না। কিন্তু যখন অসহায় অবস্থায়, তখন বলে হুজুর আদালত, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। সেই জায়গাটাকেও বিভিন্ন সময় নষ্ট করা হয়েছে। কিভাবে? বঙ্গবন্ধু হত্যার পরে মার্শাল্লাহ জারি যারা করলেন, তৎকালীন সুপ্রিম কোর্ট বিভিন্ন ডিসিশন দিতে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা ফরমান জারি হলো। সেই ফরমানের কাগজ অ্যাসিস্ট্যান্টরা দিলেন চিফ জাস্টিস কেমাল উদ্দিন সাহেবের সামনে দিয়ে বললেন, স্যার কোর্টে বসবেন, আপনি তো প্রধান বিচারপতিই নাই। বলো কি? বলে এই যে নোটিফিকেশন দিয়ে বয়স কমিয়ে দিয়েছে, তাতে তো আপনিই নাই। অর্থাৎ প্রথমেই কোতল করা হলো চিফ জাস্টিসকে। চিফ জাস্টিস কেমাল উদ্দিন খুবই সাহসী বিচারক ছিলেন। সাহসী বলতে যে গায়ের জোরে কিছু করবেন তা না, আইন অনুযায়ী সবকিছু করতেন। তারে সেখান থেকে বিদায় দিয়ে দেওয়া হলো। সেকেন্ড চিফ জাস্টিস হওয়ার মতো অবস্থায় যিনি ছিলেন, কে এম সুবহান, তাকে অ্যাম্বাসেডর করে বাইরে পাঠাই দিলেন। এই যে হুমকিটা বিচার বিভাগের দৃশ্যমান আসলো, তখন কিন্তু অন্যান্য বিচারকদের কাছে মেসেজ চলে গেল যে যে কোনো সময় বিদায় হয়ে যেতে পারি, যে কোনো সময় প্রতিকূল অবস্থার ভিতর পড়তে পারি। একজন বিচারক পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন মাহমুদুল আমিন চৌধুরী, একজন সৎ বিচারপতি, ভালো বিচারপতি। তিনি সামরিক শাসকদের কিছু কিছু ব্যাপারে কঠোর অবস্থান নিলেন। তখন তিনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ, তাকে 15 দিনের ভিতরে 7 জায়গায় বদলি করে দেওয়া হলো। ওই যে কথা শোনে নাই সামরিক শাসকদের, তিনি কিন্তু একসময় বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন। এভাবে শক্তভাবে হাল কিন্তু অনেকেই ধরতে পারেন না, ফলে বিপন্ন বিপর্যস্ত অবস্থা হয়ে যায়। কিন্তু মেসেজ কিন্তু আসে যে এক্সিকিউটিভদের, বিশেষ করে সামরিক শাসকরা অথবা অগণতান্ত্রিক উপায়ে যারা ক্ষমতায় আসে, 2টা গ্রুপ। একটা হলো সামরিক শাসক, সেও অগণতান্ত্রিক উপায়ে আসে। আরেকটা হলো এই যে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ডক্টর ইউনূসের মতো, এরাও কিন্তু গণতান্ত্রিক উপায়ে আসছে। এরাই কিন্তু বিচারপতি বা বিচারালয়ের প্রতি খড়গ ধারণ করে। এরা ক্ষমতায় আসার পরেই আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সব বিচারপতিকে এরা আলটিমেটাম দিলেন, রিজাইন করতে হবে। রিজাইন যদি না করে তাহলে তাদের বাড়িঘর আক্রান্ত হবে, সুপ্রিম কোর্ট আক্রান্ত হবে, পরিবার আক্রান্ত হবে এবং তারা নিজেরাও শারীরিকভাবে আক্রান্ত হবেন। এই মেসেজের পরে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং তার সঙ্গীয় বিচারপতিরা নানা দিক বিবেচনা করে দেখলেন যে আমরা সরে না গেলে সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট তো কোর্ট অফ রেকর্ড, যত আইন বিচার হয়েছে সব তথ্যাদি ওখানে আছে, রেকর্ড রয়েছে, এটাকে ধ্বংস করে দেবে, পুড়িয়ে দেবে।
সাবঅর্ডিনেট কোর্টে হামলা করবে, আমাদের বাড়ি ঘরে হামলা করবে, আমাদেরকে মারধর করবে। তখন জীবন বাঁচাতে, সুপ্রিম কোর্ট রক্ষা করতে, মানুষের বিচারের সমস্ত নথিপত্র রক্ষা করতে তারা রিজাইন করলেন। অর্থাৎ হামলে পড়ে, এটাকে মব সংস্কৃতি বলে, যাতে বাংলায় বলতে পারি উচ্ছৃঙ্খল সন্ত্রাসী চাপের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় প্রধান বিচারপতি সহ সবাইকে বিদায় করে দেওয়া হলো, একজন ছাড়া। এর পরবর্তীতে খড়গ নেমে আসলো, একজন বিচারককে তার হাইকোর্ট থেকে নিয়ে এসে সরাসরি প্রধান বিচারপতি করলেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, প্রধান বিচারপতি করলেন। তখন কিন্তু অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতি ছিলেন, বিচারপতি আশরাফুল ইসলাম। তাকে না নিয়ে হাইকোর্ট ডিভিশন থেকে যিনি আসলেন, দিতে পারেন তিনি দিলেন। এরপর খড়গ নেমে আসলো যে হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের ডেকে ডেকে বলা হলো, আপনি স্বৈরাচারের দোষর, আপনি ফ্যাসিস্টদের দোষর, আপনাকে রিজাইন দিতে হবে, আপনাকে বাড়ি চলে যেতে হবে, যদি না যান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে ডেকে ডেকে বলা হলো, আপনাকে তো আমি রক্ষা করতে পারবো না, আপনি যদি ভালো চান চলে যান। কাউকে কাউকে বলা হলো, আপনি আগে প্রধানমন্ত্রী সম্পর্কে স্টেটমেন্ট দেন, দিয়ে বলেন যে তার চাপে এইসব মামলা আপনি রায় দিয়েছেন। তাদের অনেকে সাহসের সঙ্গে বলল, না, আমি সাক্ষ্য প্রমাণ যেটা পেয়েছি তার ভিত্তিতে রায় দিয়েছি, আমি কারো নির্দেশনায় রায় দিইনি। ধমাধম কয়েকজনাকে বাসায় ল এনফোর্সিং এজেন্সি মব পাঠিয়ে তাদের বাসার পুলিশ পাহারা তুলে নিয়ে নিরাপত্তাহীন করে তাদেরকে রিজাইন দিতে বাধ্য করা হলো। এরপরে বড় একটা লিস্ট তৈরি করে বলা হলো, এই 26 জনকে বিদায় দিতে হবে। মাননীয় প্রধান বিচারপতি তাদের অনেককেই বললেন, আপনারা ছুটিতে চলে যান। কেউ কেউ সাহস নিয়ে বললেন যে না, আমি তো ন্যায়ানুগভাবে বিচার করছি, আমি তো ছুটিতে যাব না। তখন তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করলেন। তারা বড় বড় লয়ার রাখলেন যে না, আমি কোনো অন্যায় করিনি, কেন আমি কোনো অনৈতিক কাজ করছি, আমি কোড অফ কন্ডাক্টের ভায়োলেট করছি। তাদেরকে অপসারণ করা শুরু হলো এবং বাকি অনেককে বলা হলো, বাড়িতে যাও, ছুটিতে থাকো। আর পূর্বে ওএসডির মতো থাকা 3 জনকে বলা হলো রিজাইন লেটার পাঠাও, না হলে তোমরা কনসিকুয়েন্স ফেস করবা। এই মেসেজ কিন্তু পত্র পত্রিকায় আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো। ফলে অন্যান্য যারা বিচারপতি তারা তো বুঝতে পারলেন যে খড়গ মাথার উপরে আছে, আমার বডিতে কয়টা মাথা, যেখানে আমি ন্যায়ানুগ বিচার করব। ফলে তারা এখন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যেটা, সেই জায়গায় তারা দায়িত্ব পালন করতে পারছেন না। এমনকি ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে একজন আইনজীবীর চেম্বারে হামলা সংক্রান্ত অভিযোগ, সেই অভিযোগে যেভাবে মামলা করা হয়েছে ওইভাবে আদৌ ঘটনা ঘটে নাই এবং এত লয়ার 93 জন লয়ার সেখানে ছিলেন না। সেই ঘটনাটা ঠুমকো মামলা, যেটা ইউনিয়ন পরিষদে বিচার হওয়ার মতো মামলা, সেই মামলায় 93 জন আইনজীবীকে আসামি করা হলো। তারা অনুপায় হয়ে হাইকোর্টে আসলেন। হাইকোর্ট তাদেরকে আগাম জামিন দিয়ে দিল এবং ডিস্ট্রিক্ট কোর্টকে বলে দিল, দায়রা জজ আদালতকে, যে এই মেয়াদ শেষ হওয়ার পরে তাদের আবেদন পেলে আইনানুগভাবে বিবেচনা করবা। তারা কিন্তু সবাই আইনজীবী, প্র্যাকটিসিং লয়ার এবং অনেকে আইনজীবীদের নেতা, ঢাকা বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বিভিন্ন পোস্ট হোল্ড করছেন এবং তারা খ্যাতিমান লয়ারও। সেই আইনজীবীরা হাইকোর্টের মেয়াদের পরে ঢাকা কোর্টে গিয়ে সারেন্ডার করলেন। 5 জন মহিলা আর একজন অতি বয়স্ক আইনজীবী ছাড়া সবাইকে জেলে পাঠিয়ে দিলেন। তাদেরকে হাইকোর্ট বেল দিয়েছিলেন, এটা কিন্তু ট্রেডিশনের বাইরে। হাইকোর্ট যাদের বেল দিয়েছে ইউজুয়ালি তাদেরকে কাস্টডিতে দেয় না। তারপরে তারা হাইকোর্টে আসলেন। হাইকোর্ট অনেক শুনানির পরে, মেরিট বিবেচনা করে, 2 পক্ষের শুনানির পরে, সরকার পক্ষ এবং আসামির উকিলদের শোনার পরে তাদের বেল দিলেন। আমাদের অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন স্থগিত করে দিলেন। 84 জন বা 70 জন এইরকম আর কি, তাদের জামিন স্থগিত করে দিলেন। অর্থাৎ এই আইনজীবীদের মেইন অফেন্সটা হচ্ছে তারা মার্ডার করেছে না, তারা অ্যাসিড নিক্ষেপ করেছে না, তারা সন্ত্রাস করেছে তা না, যেটাকে হিনিয়াস অফেন্স বলে, এ জাতীয় কোন অফেন্সের সঙ্গে তারা জড়িত না। তাদের বড় অপরাধটা যেটা, সেটা দৃশ্যমান না, অদৃশ্য। সেটা হচ্ছে তারা প্রো আওয়ামী লীগ বা তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এদের অনেকেই আওয়ামী লীগের বা 14 দলের যে সকল নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন তাদের লয়ার বা এরা তাদের পক্ষের মানুষ।
তাদের কারোই জামিন চেম্বার জজ স্থগিত করার পর ফুল কোর্টে অ্যাপিলেট ডিভিশনে ফুল কোর্টেও সেটা বহাল রেখে দিল। অর্থাৎ এই ঠুনকো মামলায়ও যখন আইনজীবীরাই জামিন পেলেন না, তখন কিন্তু মেসেজ চলে যায় অন্যদের জন্য। আবার এর সঙ্গে যুক্ত হলো বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, তিনি বিভিন্ন কোর্টে যান, এডিশনাল অ্যাটর্নি জেনারেলরা যান, এবং জজ সাহেবদের একটা ওয়ার্কশপে আসাদুজ্জামান পরিষ্কার ভাবে বললেন, অতীতের মতো বেল দেবেন না যে এজাহারে আসামির নাম নাই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই, এসব শুনলে হবে না, এখন আইন নতুন, এদের জামিন দেবেন না। কোর্টে গিয়ে তাই বললেন। আবার আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনিও একইভাবে কথা শুরু করলেন। আবার পত্রিকায় দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে যে সকল কোর্ট, সেখানে মেসেজ দিয়ে বলা হচ্ছে যে জামিন দিবা না। এই জন্য কোন রকম নাম গন্ধ যদি থাকে পলিটিক্যাল ইনভলভমেন্ট, তাদের আর কাউকে জামিন দেওয়া হচ্ছে না। এই জায়গায় আমি একটু যদি আপনাকে থামাই, আপনি যে জিনিসগুলো বললেন যে জামিন দিবে না এইটা বলেছে, হ্যাঁ ঠিকই জামিন দিচ্ছে না, কিন্তু আবার আমরা তো দেখলাম যে প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে বৈঠক করে ফিরলেন, তার একদিনের মাথায় জামিন দেয়নি, একেবারে মামলাই খালাস করে দিয়েছে এটিএম আজাহারের। তো সেইটাই কি নতুনত্ব কেমন আছে? দেখুন, এটিএম আজহারের যে জাজমেন্টটা হয়েছে, জাজমেন্টের ফুল কপিটা আমি পাইনি, তবে এটাই সত্য যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, সেই অভিযোগের সপক্ষে সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে। আর অন্যান্য মামলার মতো এই মামলার ট্রায়াল কিন্তু না, এই মামলার ট্রায়ালের প্রসিডিউর কিন্তু ভিন্ন।